ওয়েলকাম টু বিএসএসআই বেলুড়। বিএসএসআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো যে আমরা যে সিরিজটা এখানে চালাচ্ছি বিহারের যে টেটটা হবে তার রেসপেক্টে, তো আমরা আগের দিন যে ভিডিওটা তোমরা দেখেছো সেখানে আমরা আলোচনা করেছিলাম 2019 সালের যেটা শিফট 2 হয়েছিল, 2019 সালে শিফট 2 যেটা হয়েছিল পেপার 1-এর তার ফার্স্ট পার্টটা। আজকে আমরা এখানে নিয়ে এসেছি তার সেকেন্ড পার্টটা, সেট নাম্বার 2। ঠিক আছে, ওখানে যে কটা প্রশ্ন ছিল সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। 24টা প্রশ্ন এসেছিল, 12টা করে সেট করেছি। তো আগের দিন আমরা 12টা প্রশ্ন করেছি, আজকেও আমরা এই ক্লাসে 12টা কোশ্চেন সলিউশন করব। ঠিক আছে, তোমাদের আগের দিন আমি এগুলো সম্পর্কে যা বলার বলে দিয়েছি, আজকে আমি সেগুলো নিয়ে এলংগেট করব না, আমরা সরাসরি অঙ্কে চলে যাব এবং অঙ্ক নিয়ে আমরা আলোচনা করতে শুরু করব। ঠিক আছে, চলো শুরু করা যাক। দেখো প্রথম অঙ্কর ক্ষেত্রে, if the cost price is 96% of sale price, if the cost price is 96% of the selling price, then what is the profit percentage? এটা হচ্ছে প্রশ্নটা। বলছে কি cost price is 96% of sale price। ঠিক আছে, যা লেখা আছে আমি তাই লিখবো। তাহলে cost price মানে আমি কি লিখবো? cost price is মানে is equal to 96% of sale price। সরি, তাহলে সিপি ইজ ইকুয়াল টু 96% মিনস 96/100 অফ এসপি মানে সেল প্রাইস, এসপি মানে সেল প্রাইস। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে কী বলতে পারি? সিপি বাই এসপি মানে এই যে এসপিটা আমি এদিকে নিয়ে এলাম, তাহলে সিপি বাই এসপি ইজ ইকুয়াল টু কত? 96/100। ভালো করে বোঝো জায়গাটা। সিপি ইজ ইকুয়াল টু 96% অফ এসপি। এই 96% মানে কি? 96/100। 96% কথার অর্থ কি? 96/100। ঠিক আছে, অফ এসপি। তাহলে আমি যদি এই এসপিটাকে সাইড চেঞ্জ করে দিই, আমি যদি এসপিটাকে সাইড চেঞ্জ করে দিই, তাহলে কি নিচে চলে আসবে এটা? তাহলে সিপি বাই এসপি সমান 96/100। তাহলে সিপির মান কত? 96, এসপির মান কত? 100। সিপির মান 96, এসপির মান 100। ঠিক আছে, সিপি মানে কি? কস্ট প্রাইস বা ক্রয় মূল্য, এসপি মানে বিক্রয় প্রাইস বা বিক্রয় মূল্য। ওকে, তাহলে তুমি আমাকে বলো, যদি কেনা দাম হয় 96 টাকা, বিক্রি করার দাম হয় 100 টাকা, তাহলে এখান থেকে কী বলতে পারি? প্রফিট কত হবে? প্রফিট কত হবে? প্রফিট কত হবে? প্রফিট মানে কি হয় সবসময়? এসপি মাইনাস সিপি, তাই তো? তাহলে সেটার মান কত হবে? এসপি মাইনাস সিপি মানে 100 মাইনাস 96 মানে 4 টাকা। তাহলে আমায় কি প্রশ্ন করেছে? যে প্রফিট পার্সেন্টেজ। কি প্রশ্ন করেছে? প্রফিট পার্সেন্টেজ। তাহলে প্রফিট পার্সেন্টেজ কি হবে? প্রফিট পার্সেন্টেজের মান সবসময় কি হয়? প্রফিট বাই সিপি ইন্টু 100। তাহলে প্রফিট পার্সেন্টেজের মান সবসময় কি হয়? এটা ফর্মুলা, আমরা জানি এই ফর্মুলাটা। তাই তার মান কত হবে? প্রফিট কত? 4 টাকা, সিপি কত? 96 টাকা, তাই তো? ইন্টু 100। ওকে, তাই 4 দিয়ে কাটো, 4 1 4 2 8, 4 4 16। তাহলে আমি যেটাকে আবার তোমার কাটি 4 দিয়ে, তাহলে কত হবে? 4 6 24, 4 25 100, তাই না? তাহলে কত আসছে? 25/6। তাহলে কত আসছে? 25/6। তার মানে 6 4 24, 1 10 পয়েন্ট বসাও, 6 1 6, 4 40, 6 6 36, 6 6 36, তার মানে 4.17। এই যে দুটো 6 আছে, তা আমি যদি একটা দুটো দশমিক স্থান পর্যন্ত নিই, তাহলে কি হবে? 6টা 7 হয়ে যাবে। তাহলে 4.17 হয়ে যাচ্ছে আনসার। 4.17%। 4.17%। আশা করি বুঝতে পেরেছো ব্যাপারটা আমি কি বলতে চাইছি। ক্লিয়ার? তাহলে কস্ট প্রাইস আর সেল প্রাইসের আমি একটা এখানে বের করে নিলাম, কস্ট প্রাইস সেল প্রাইস। প্রফিট বের করে নিলাম এখান থেকে 4 টাকা। তাহলে 4 টাকা যদি প্রফিট হয়, তার যদি কস্ট প্রাইস আমি যদি দেখি 96 টাকা, কারণ কস্ট প্রাইস 96 পেয়ে গেছি আমি এখান থেকে, তাহলে প্রফিট পার্সেন্টেজ আমি জাস্ট বের করে নিলাম। আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, চলো পরের ভিডিও যাব। দেখো এই প্রশ্নটা বলছে, ইন অ্যান এক্সামিনেশন এ স্টুডেন্ট স্কোর 4 মার্কস ফর এভরি কারেক্ট আনসার। মানে একটা পরীক্ষায় একজন ছাত্র স্কোর 4 মার্কস ফর এভরি কারেক্ট আনসার। মানে একজন ছাত্র একটা পরীক্ষায়
4 নাম্বার করে পাচ্ছে ফর এভরি কারেক্ট আনসার, মানে একটা সঠিক উত্তর দেওয়ার জন্য সে কত পাচ্ছে? 4 নাম্বার। একটা সঠিক উত্তর দেওয়ার জন্য সে পাচ্ছে কত? 4 নাম্বার। অ্যান্ড লসেস 1 মার্কস ফর এভরি রং আনসার। তাহলে একটা ঠিক উত্তর দিয়ে সে পাচ্ছে 4 মার্কস এবং একটা ভুল উত্তর দিলে সে পাচ্ছে 1 মার্কস লস হচ্ছে। তাহলে লস 1 মার্কস ফর এভরি রং আনসার, মানে নেগেটিভ খাচ্ছে, মানে সে নেগেটিভ হচ্ছে। লসেস 1 মার্কস মানে কি? সে নেগেটিভ হচ্ছে। ঠিক আছে, তাহলে একটা ঠিক উত্তর দিলে সে 4 মার্কস পাচ্ছে, পজিটিভ হচ্ছে। একটা ভুল উত্তর দিলে তার 1 মার্কস নেগেটিভ হচ্ছে। বলছে ইফ হি অ্যাটেম্প্ট 75 কোশ্চেন, সে যদি 75টা প্রশ্ন অ্যাটেম্প করে, অ্যান্ড স্কোর 125 মার্কস এবং 125 মার্কস পায়। 75টা প্রশ্ন অ্যাটেম্প করছে, পাচ্ছে 125 মার্কস। ঠিক আছে, তাহলে সে কতগুলো প্রশ্ন কারেক্টলি অ্যাটেম্প করেছিল? এটা হচ্ছে প্রশ্ন। তাহলে অঙ্কটা কি আছে? একটা ছেলে একটা পরীক্ষায় একটা অঙ্ক ঠিক উত্তর দিলে 4 পাচ্ছে, একটা ভুল উত্তর দিলে সে -1 পাচ্ছে। ওকে, তাহলে সে 75টা প্রশ্ন অ্যাটেম্প্ট করেছে এবং স্কোর করেছে 125। তাহলে বলতে হবে সে কটা কারেক্ট আনসার করেছে। তাহলে এই ধরনের যে অঙ্কগুলো থাকে তার অনেকগুলো পদ্ধতি থাকে। অ্যালিগেশন তার একটা পদ্ধতি, বা আমি তোমাদের যেটা এখন করাচ্ছি সেটাও একটা পদ্ধতি। এই অঙ্কগুলো ধরো একটা টাইপের অঙ্ক হয় যে একটা খামারে ধরো কিছু কি বলবো ময়ূর আছে এবং কিছু ধরো হাতি আছে। ঠিক আছে, কিছু ময়ূর আছে কিছু হাতি আছে, পা সংখ্যা ক্যালকুলেট করলে এতগুলো, মাথা সংখ্যা ক্যালকুলেট করলে এতগুলো, এই ধরনের টাইপের একটা অঙ্ক আছে। তো এই সমস্ত অঙ্ক আমি একই টাইপের অঙ্ক এবং একইভাবে করতে পারবো। ওকে, তো দেখো অঙ্কটা কীভাবে করবো। 75টা প্রশ্ন অ্যাটেম্প করেছে, 125 নাম্বার পেয়েছে। প্রশ্ন করেছে কটা সে কারেক্ট অ্যাটেম্প করেছে। কারেক্ট আমাকে জানতে চেয়েছে, তাহলে আমি ধরি সব রং করেছে, ধরি সব প্রশ্ন ভুল। তাহলে সে অ্যাটেম্প করেছে কটা? 75টা। তাহলে যদি 75টা অ্যাটেম্প করে তাহলে 75টির জন্য তার কত নাম্বার পাওয়ার কথা? প্রত্যেকটা ভুল উত্তরের জন্য কি হয়? তার 1 নাম্বার করে মাইনাস হয়। ঠিক আছে, মাইনাস খায়। তাহলে এই যে 75টা ভুল উত্তরের জন্য যদি 75টাই সে ভুল করে তাহলে কত নাম্বার হবে? -75। যদি 75টাই সে ভুল আনসার করে তাহলে কত হবে? -75। ওকে, এবার কথা হচ্ছে কিন্তু ও স্কোর করেছে কত? 125, মানে +125। তাহলে তার পেয়েছে কত? +125। তাহলে ডিফারেন্স কত হবে? -75 আর +125। তা এদের মধ্যে ডিফারেন্স কত হবে? 200। -175 আর +125 ডিফারেন্স কত হবে? 200। বুঝতে পেরেছো? তার 125 পেয়েছে, তার পাওয়ার কত ছিল? -75। সে পেয়েছে 125, পাওয়ার কত ছিল? -75। তাহলে কতটা গ্যাপ? 200 নাম্বারের গ্যাপ। ঠিক আছে, তাহলে এই যে 200 নাম্বারের যে গন্ডগোলটা হচ্ছে, কেন হচ্ছে? কারণ আমি ধরে নিয়েছি সবগুলো সে ভুল উত্তর দিয়েছিল, তাহলে সব ভুলের জন্য তার 1 নাম্বার করে কাটা যাচ্ছে, -1 হচ্ছে। সে যদি সব ঠিক উত্তর তাহলে কত করে পেত? 4। তাহলে একটা ভুল আর একটা ঠিকের মধ্যে ডিফারেন্স কত? একটি ভুল আর একটি ঠিক, তাদের মধ্যে ডিফারেন্স কত? 5 নাম্বারের। কারণ একটা ভুলের জন্য 1 নাম্বার আর ঠিকের জন্য 4 নাম্বার, ডিফারেন্স কত? 5 নাম্বারের। তাহলে আমাকে কটা বলছে কারেক্ট আনসার, তাহলে কারেক্ট আনসার করতে গেলে আমাকে কি করতে হবে? এই যে 200 নাম্বার আছে ডিফারেন্স, তাকে এটা দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে কারেক্ট কত হবে? এই যে 200 ডিভাইডেড বাই 5, মানে 40টা হচ্ছে সে কারেক্ট আনসার করেছে। 40টা সে কারেক্ট আনসার করেছে। তাহলে অঙ্কটা করার জন্য আমি যেটা করলাম, প্রথম থেকে আমি ভালো করে বলে দিই। তোমাকে যেটা দেখতে হবে ফার্স্টে, যে প্রত্যেকটা ঠিকের জন্য 4 নাম্বার, প্রত্যেকটা ভুলের জন্য -1। ঠিক আছে, তাহলে আমাকে প্রশ্ন চেয়েছে কটা সে কারেক্ট আনসার করেছে। আমি ধরবো সবগুলো সে ভুল আনসার করেছে, যেহেতু কারেক্ট বের করতে বলেছে তাই না ধরবো সব ভুল। তাহলে যদি সব কটা ভুল আনসার করে তাহলে কত নাম্বার স্যার পাওয়ার কথা? প্রত্যেকটা ভুলের জন্য -1 করে, তাহলে 75 জন্য -75 পাওয়ার কথা, কিন্তু সে পেয়েছে কত? +125। তাহলে এই যে -75 +125 ডিফারেন্স কত?
কতটা ডিফারেন্স কত 200 নাম্বারের। তাহলে এই যে 200 নাম্বার ডিফারেন্স কেন হচ্ছে, মানে আমার ধরে নেওয়ার সাথে অঙ্কের 200 ডিফারেন্স কেন হচ্ছে, কারণ আমি সবগুলোকে ভুল ধরেছি, কিছু তো ঠিকও আছে। তাহলে এই 200 নাম্বার ডিফারেন্স হচ্ছে কেন, কারণ আমি ঠিকগুলোকেও ভুল ধরি। তাহলে একটা ঠিককে ভুল ধরেছি, একটা ঠিক প্রশ্নকে ভুল ধরেছি, তার মানে কত নাম্বারের ডিফারেন্স আমার হয়েছে 5 নাম্বারের, কারণ একটা ঠিক উত্তর দিলে 4 পেত, আর ভুল উত্তর দিয়েছে বলে সে -1 পেয়েছে। ঠিক উত্তর দিলে 4 পেত, ভুল উত্তর দিয়েছে বলে -1 পেয়েছে। তাহলে এই দুটো ডিফারেন্স কত, -1 থেকে 4, মানে 5-এর ডিফারেন্স। -1 থেকে 4 মানে 5-এর ডিফারেন্স। ধরো এটা যদি নাম্বার, এই জায়গাটা হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, নাম্বার লাইন হয়, এটা যদি 0 হয় তাহলে এটা -1, আর 1 2 3 4, এটা ধরো 4। তাহলে এই ডিফারেন্সটা কত, এইটা কত 1, আর এটা কত 4 আর 1, তাহলে টোটাল হলো কত 5। তাহলে -1 থেকে 4 ডিফারেন্স কত 5, বুঝে গেছে। তাহলে এই প্রত্যেকটার জন্য আমরা 5 করে আমাদের গন্ডগোল হয়েছে হিসাবে। তাহলে এই 200 নাম্বার গন্ডগোল ডিভাইড বাই 5 মানে 40। তাহলে এটাই হলো প্রত্যেকটার জন্য কারেক্ট আনসার কত করে হচ্ছে, কতগুলো কারেক্ট আনসার করেছে, বোঝা গেছে। তাহলে যদি কারেক্ট বের করে দেয় সব ভুল ধরবো, যদি বের করে দেয় কটা ভুল করেছে তাহলে ধরে নেবো সবগুলো কারেক্ট হয়েছে, বোঝা গেছে আশা করি জিনিসটা। চলো পরের প্রশ্নে যাব। দেখো এখানে বলছে যে নাম্বার অফ কম্পোজিট নাম্বার লাইং বিটুইন 67 to 101, বলছে যে নাম্বার অফ কম্পোজিট নাম্বার লাইং বিটুইন 67 and 101, মানে 67 থেকে 101-এর মধ্যে কতগুলো কম্পোজিট নাম্বার আছে। তাহলে কম্পোজিট নাম্বার জানতে গিয়ে বের করতে গেলে তোমাকে তো এইভাবে কম্পোজিট নাম্বার বের করা যাবে না, তোমাকে যেটা করতে হবে কতগুলো প্রাইম নাম্বার আছে ফার্স্টে বের করতে হবে, ঠিক আছে, ভালো করে বোঝো। তাহলে নাম্বারকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা প্রাইম নাম্বার, একটা কম্পোজিট নাম্বার, প্রাইম নাম্বার আর কম্পোজিট নাম্বার, ঠিক আছে। তাহলে এই যে 67 থেকে 101-এর মধ্যে কতগুলো নাম্বার আছে ফার্স্টে বের করো। 67 থেকে 101-এর মধ্যে কতগুলো নাম্বার আছে, তাহলে 101 - 67 কতগুলো নাম্বার আছে, এটা কত হচ্ছে, এটা 4 34 + 1 মানে 35টা নাম্বার আছে। কেন +1 করলাম, 101 আর 67, 101 আর 67, তা তোমাকে 101 থেকে 67 বাই বিয়োগ করতে হবে, ঠিক আছে। তোমার ছোট্ট উদাহরণ দিয়ে দেখাই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ধরো তোমাকে বললাম যে 10 থেকে 20-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে, তুমি আমাকে বলবে 10টা। 10 থেকে 20-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে, তুমি আমাকে বলবে কটা, 10টা। কিন্তু তুমি হাত গুনে দেখো, 10 11 12 13 14 15 16 17 18 19 20, 11টা নাম্বার আছে। তো এটা কারেক্ট আনসার নয়, আনসার হচ্ছে 11টা। কারণ কি, আমি বলছি 10 থেকে 20-এর মধ্যে আমি 10টাকে ইনক্লুড করছো, তুমি যখন গুনছো না বিয়োগ করছো, তুমি যখন বিয়োগ করছো তখন একটাকে ছেড়ে দিচ্ছ। কিন্তু তোমার কি বলছে, এই 67 থেকে 101-এর মধ্যে, তা 67 101 দুটোকে তুমি ইনক্লুড করতে হচ্ছে, বোঝা গেছে। তাই জন্য দেখো এটাকে বিয়োগ করো, 101 থেকে 67 হচ্ছে কত 34, সাথে 1 যোগ করতে হবে, কারণ আমি ইনক্লুড করছি, তাহলে কত হবে 35টা। তাহলে সংখ্যা আছে 35টা। এরপর তোমাকে জানতে হবে প্রাইম নাম্বারগুলোকে আমি বের করবো কি করে। প্রাইম নাম্বার আমি কি করে বের করব, ঠিক আছে। দেখো প্রাইম নাম্বার বের করাটা ফর্মুলা আছে, আমি এখানে বলে দিচ্ছি, 6k ± 1। তাহলে যে কোনো প্রাইম নাম্বার এই ফর্মুলা মেনে চলবে, এটা হচ্ছে প্রাইম নাম্বার। তাহলে যে কোনো প্রাইম নাম্বার এই ফর্মুলা মেনে চলবে, ঠিক আছে। তো আমাকে দেখো 67 থেকে বের করতে বলেছে, তাহলে 67টাই কি আছে সংখ্যা আছে, 6-এর গুণিতক হতে হবে। 6k মানে 6-এর গুণিতক। আমি একটা উদাহরণ দিয়ে দেখাই, যেমন ধরো 6 × 1 মানে 6, তাহলে এর দুটো হবে, একটা হচ্ছে 6 - 1 মানে 5, আর একটা হচ্ছে 6 + 1 মানে 7। দেখো দুটোই প্রাইম নাম্বার, বুঝে গেছে। তাহলে একটা কথা মনে রাখতে হবে, যে নাম্বারগুলো প্রাইম, সমস্ত প্রাইম নাম্বার এই ফর্মুলা মেনে চলে, কিন্তু যারাই এই ফর্মুলা মানে তারাই প্রাইম নয়, ঠিক আছে। তো এটা যদি বুঝতে নাও পারো কোনো অসুবিধা নেই, আমি যখন দেখাবো তখন বুঝতে পারবে। তাহলে আমাদের যেটা করতে হবে, যে 67 থেকে 101-এর মধ্যে কোন কোন সংখ্যা সেটা তোমাকে বের করতে হবে। তাহলে দেখো 6কে 11 দিয়ে করলে কত হয়, 6 66 প্রথমে, 6কে 11 দিয়ে 6 12 72, ঠিক আছে। তারপরে 6 করলে কত হবে 78, তারপরে 6 করলে 78 পর আবার 6 যোগ করো, কত হবে 78 আর 6 কত 84, বোঝা গেছে। তারপরে কত হবে 90, ওকে। তারপরে কত হবে 96, ওকে। তারপরে কত হবে 101, ও সরি 102, 102। তাহলে এই সংখ্যাগুলো আমি লিখলাম, এগুলো কি লিখলাম জাস্ট আমাদের এমনি,
এবার আমি বের করবো প্রাইমগুলো। দেখো আমি কি বলেছি 6k +-1 তার মানে +1 -1, তো যদি তুমি -1-এর ঘর ধরি, যদি +1-এর ঘর ধরি তাহলে আমি কীরকম করবো, এর আগে 65 আর 67, ঠিক আছে। দেখো 65 কিন্তু প্রাইম নয়, আমি পুরোটা লিখুন তারপর বলছি। এটা কত হবে 71, এটা কত হবে 73, এটা কত হবে 77, এটা কত হবে 79, আচ্ছা এটা কত হবে 83, এটা কত হবে 85, এটা কত হবে 89, 91, ঠিক আছে 95, 97, এটা হচ্ছে 100, 103। ওকে, এবার দেখো তোমাকে প্রাইম নাম্বারগুলো বের করতে হবে। দেখো 65 প্রাইম নাম্বার নয়, ঠিক আছে। এটা প্রাইম, এটা প্রাইম, এটা প্রাইম, এগুলোকে তো বাদ, এটা তো আমি নাম্বার লিস্টের মধ্যে ধরবই না, এটা তো এমনি লিস্টের মধ্যে বাদ, নাম্বার হবে এই দুটো। ওকে, প্রাইম প্রাইম দেখো এটা বাদ, এটা হবে, এটা হবে, এটা বাদ, ঠিক আছে। দেখো 91, 70, 91, এটাও বাদ, এটাও বাদ, তাহলে এই কটা পুরো রইল। তাহলে কটা প্রাইম নাম্বার আছে দেখো, একটা, 1, 2, 3, 4, 5, এটাও বাদ, কারণ 101 পর্যন্ত বলেছে, তাই না। তাহলে কটা হবে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। তাহলে প্রাইম নাম্বার পেলে কতগুলো, 8টা। প্রাইম নাম্বার পেলাম কতগুলো, 8টা। টোটাল নাম্বার কত, 35টা। তাহলে 35 থেকে 8 বাদ দাও, তাহলে আনসার কত হবে, কি করতে হবে তোমাকে, 35 থেকে 8 বাদ দিতে হবে, ঠিক আছে। তাহলে কত হবে, 5 আর 2 7, 1, 2, 27টা। ও এটা 100, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এটা ভুল হয়েছে, এটা তো প্রাইম হবে না, ডেফিনেটলি প্রাইম হবে না। তাহলে কটা হচ্ছে, একটা, দুটো, তিনটে, তিনটে, আচ্ছা এটা 101 হবে, সরি সরি একদম সরি, এটা লিখতে ভুল হয়েছে আমার একটুখানি, এই জায়গাটা হবে 101, কারণ 102 এর আগে 101 হবে, তাই না। তাহলে দেখো কটা হচ্ছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, হিসাব ক্যালকুলেশন ঠিকই আছে, তাহলে 27টা। তাহলে এই ব্যাপারটা বোঝা গেছে কি আমি যেটা বলতে চাইলাম। তাহলে ফার্স্ট আমাকে এই দুটো জিনিস জানতে হবে, এক হচ্ছে যে আমি ক্যালকুলেশনটা করবো কি করে, 67 থেকে 101-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে ফার্স্ট বের করলাম, 35টা সংখ্যা আছে, ঠিক আছে। তারপর আমাকে বের করতে হবে প্রাইম নাম্বার কাকে বলে। তুমি যদি 1 থেকে 100 পর্যন্ত প্রাইম নাম্বার মুখস্থ করে রাখতে পারো সব থেকে ভালো, 1 থেকে 100 পর্যন্ত যদি প্রাইম নাম্বার মুখস্থ করে রাখতে পারো খুবই ভালো। যদি মুখস্থ করে না পারো তাহলে তুমি এভাবে বের করে নিতে পারো 6k +-1 ফর্মুলা দিয়ে, ঠিক আছে। তাহলে বের করে নেবে, দেখবে কতগুলো প্রাইম বেরোচ্ছে। তাহলে টোটাল নাম্বার থেকে প্রাইম নাম্বার তুমি যদি বাদ দাও তাহলে কম্পোজিট নাম্বার পেয়ে যাবে, কারণ নাম্বার কি দুভাগে ভাগ করা হচ্ছে, একটা প্রাইম একটা কম্পোজিট। বোঝা গেছে, একটা প্রাইম একটা কম্পোজিট। প্রাইম মানে হচ্ছে মৌলিক সংখ্যা, কম্পোজিট মানে হচ্ছে যৌগিক সংখ্যা। কম্পোজিট মানে কি, এই কম্পোজিট কথাটা মানে কি, যৌগিক সংখ্যা, যৌগিক সংখ্যা, ক্লিয়ার, যৌগিক সংখ্যা। আশা করি সব ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, এই পুরো ব্যাপারটা। চলো পরেরটাই যাব। দেখো বলছে দ্য প্রোডাক্ট অফ টু নাম্বার ইজ 120 অ্যান্ড দ্য সাম অফ দেয়ার স্কোয়ার ইজ 289। দেখো সেম টাইপের অঙ্ক কিন্তু আমরা করেছি আগেরটায়, মানে আগের সেটে কিছুটা সেম টাইপ, ঠিক আছে। তা আমি কি জানি, প্রোডাক্ট মানে আমরা কি জানি, গুণফল, আমরা আগেই দেখেছি। তাহলে প্রোডাক্ট মানে আমরা কি জানি, গুণফল, ঠিক আছে। আর প্রোডাক্ট অফ টু নাম্বার হচ্ছে 10120 অ্যান্ড সাম মানে কি, যোগফল, আমরা এটাও জানি। সাম মানে কি, যোগফল, তাদের যোগফল কত, 289। এবার বলছে সাম অফ দ্য নাম্বারস, তোমাকে কি বের করতে হবে, সাম অফ দ্য নাম্বারস কি বের করতে হবে, x + y এর মান। তাহলে আমি কি জানি, যেখানে দুটো নাম্বার কি কি আমাকে বলে দেন, আমি ধরে নেবো নাম্বার দুটো x আর y, আমি ধরে নেবো নাম্বার দুটো x আর y। তাহলে প্রোডাক্ট অফ টু নাম্বার, তাহলে গুণ মানে কি, x y, গুণফল মানে কি, x × y মানে x y, ঠিক আছে। আর কি সাম মানে কি, x + y, যোগফল কার কার, অ্যান্ড দ্য সাম অফ দেয়ার স্কোয়ার। তাহলে সামটা যোগটা কত হবে, x² + y²। তাহলে অঙ্কটা দেওয়া আছে কি কি আমার, ভালো করে দেখো, আমাকে দেওয়া আছে প্রোডাক্ট অফ টু নাম্বার মানে xy এর মান দেওয়া আছে কত, 120, ঠিক আছে। x² + y² দেওয়া আছে কত, 289। তোমাকে বের করতে হবে x + y সমান কত হবে, ঠিক আছে। তাহলে আমরা জানি একটা ফর্মুলা আছে, আচ্ছা এইটাকে ঠিক করে দিই দাঁড়াও একটু, 289।
ঠিক আছে। এবার দেখো তোমাদের তাহলে কি বের করতে হবে, এক্স প্লাস ওয়াইয়ের মান। তাহলে দেখো আমাদের একটা ফর্মুলা আমরা কি জানি, যেটা আমাদের ফর্মুলা ছোটোবেলা থেকে পড়ে এসেছি, কি যে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার সমান কি হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy, তাই তো। দেখো সিম্পল সেই ফর্মুলায় বসিয়ে দেবো, এক্স প্লাস ওয়ান বের করতে হবে, রইল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 289 বসিয়ে দাও, প্লাস এক্স ওয়াই মান কত 120, 2 × xy, তাহলে 2 × 120, তাহলে কত হচ্ছে 289 প্লাস 12 × 24 240, তাহলে 9 বসিয়ে দাও, 8 আর 4 12 2 হাতে রইল 1, 2 আর 2 4 আর 1 5, এটা কি ঠিক হলো, 289 আর 120 আছে না 240, কারেক্ট। আচ্ছা তাহলে কত হবে 2 আর 2, আচ্ছা 8 আর 4 12 2, 9 8 আর 4 12 2 হাতে রইল 1, 2 2 4 আর 5, 529, ঠিক আছে 529। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে এটা কি পেলাম আমি, এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত হবে বলো, কত হবে এখান থেকে। দেখো এখানে আছে 9, কিছু একটা স্কোয়ার হতে হবে, তাই তো। দেখো এখানে যদি 21 হয়, 1 এর স্কোয়ার হলে 1 হবে না, 2 এর স্কোয়ার 4 হবে, 3 এর স্কোয়ার 9, তাহলে কত হবে এটা 3 23, 4 এর স্কোয়ার 16 হতে হবে, ঠিক আছে, বোঝা গেছে। বা তুমি এখানে ডিরেক্ট 529 মানে কার স্কোয়ার 23 স্কোয়ার, এটা তুমি বের করতে পারো, বা তুমি এভাবেও অপশন টেস্ট করে বের করতে পারবে। আশা করি বোঝা যাচ্ছে ব্যাপারটা। পরেরটা যাই, ঠিক আছে, চলো। বলছে ইফ দ্য সেলিং প্রাইস অফ 40 আর্টিকেল ইজ ইকুয়াল টু দ্য কস্ট প্রাইস অফ 50 আর্টিকেল, দেন লস অর গেন পার্সেন্টেজ। দেখো এই অঙ্কটা এটা খুব কমন টাইপের অঙ্ক, কিন্তু খুব ভুল হয়ে যায় অনেক সময়। তো আমরা কি করবো, অঙ্কটা খুব সহজ করে করার চেষ্টা করবো, ঠিক আছে। দেখো কি বলছে, দ্য সেলিং প্রাইস অফ 40 আর্টিকেল ইজ ইকুয়াল টু দ্য কস্ট প্রাইস অফ 50 আর্টিকেল। যাটুকু লেখা আছে আমি সেটুকু লিখবো। সেলিং প্রাইস মানে আমি এসপি লিখছি, এসপি অফ 40 আর্টিকেলস ইজ ইকুয়াল টু, এই যে ইজ ইকুয়াল টু কস্ট প্রাইস অফ 50 আর্টিকেল, কস্ট প্রাইস অফ 50। তার মানে আমি লিখতে পারি এসপি বাই সিপি সমান কি হতে পারে 50/40। কি করে এলো, এই সিপিটাকে আমি জাস্ট এদিকে নিয়ে চলে এলাম, তাহলে এই ডান দিক থেকে বাঁ দিকে এলে কি হয়, ভাগ হয়ে যায়, নিচে চলে যাবে। তাহলে 50 পড়েছিল, আর একে আমি যখন এদিকে নিয়ে গেলাম, তাহলে এই 40টা গুণ ছিল, ভাগ হয়ে গেল, তাহলে 50/40, তার মানে কত আসতে পারে, এটা 5/4। তাহলে আমি বলতে পারি এসপি কত 5 আর সিপি কত 4, আমি বলতেই পারি। বোঝা গেছে। তাহলে তুমি কি জানো প্রফিট মানে কি হয়, সবসময় কি জানি আমরা, প্রফিট মানে এসপি মাইনাস সিপি, মানে 5 - 4 মানে 1। তাহলে প্রফিট কত পেয়ে গেছি 1। আমায় কি করতে বলেছে, গেন আর লস পার্সেন্টেজ। তাহলে গেন কখন হবে, লস কখন হবে, যখন এসপি 5 সিপি 4, মানে সেল প্রাইস 5 টাকা, কস্ট প্রাইস 4 টাকা। তাহলে তুমি 4 টাকা দিয়ে কিনে 5 টাকায় বিক্রি করছো, তাহলে কি হয়েছে, 4 টাকা দিয়ে কিনেছো 5 টাকায় বিক্রি করছো, প্রফিট করেছো, সিম্পল। তার মানে এই লসটা ফার্স্টেই বাদ। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা আনসার হবে। ওকে, তাহলে আমি কি জানি প্রফিট পার্সেন্টেজ। আমি আগের একটা অঙ্ক করলাম, সেখানে আমি বললাম প্রফিট পার্সেন্টেজের ফর্মুলা কি হয়, প্রফিট পার্সেন্টেজের ফর্মুলা কি হয়, প্রফিট বাই সিপি ইন্টু 100, প্রফিট বাই সিপি ইন্টু 100। তাহলে প্রফিট ক টাকা 1 টাকা, সিপি ক টাকা 4 টাকা, ইন্টু 100 মানে 25%, 4 × 25 100। তাহলে এই যে 25% এটা কি প্রফিট। তাহলে বোঝা গেছে প্রফিট কেন, প্রফিট কারণ এসপি বেশি সিপি কম, তার জন্য প্রফিট। আর প্রফিট পার্সেন্টেজের ফর্মুলা জাস্ট বসাও, অঙ্ক চলে আসবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, ঠিক আছে, কোনো গন্ডগোল নেই। চলো তাহলে আনসার কি হবে, 25% প্রফিট। গেন মানি তো প্রফিট, তাই না, গেন মানি প্রফিট। পরেরটা চলো, দেখো কি বলছে, দ্য সাম অফ 3 কনজিকিউটিভ অড নাম্বার, অড ন্যাচারাল নাম্বার ইজ 87, দ্য স্মলেস্ট অফ দিস নাম্বার ইজ। আচ্ছা দেখো এই সেম টাইপের অঙ্ক আমরা আগের একটা সেটাও করেছি, ওখানে 9টা নাম্বার ছিল, এখানে আমরা 3টে নাম্বার দিয়ে করছি, ঠিক আছে। তা সাম মানে কি, যোগফল বলেছে এখানে, না এখানে একটুখানি গন্ডগোল আছে, যোগফল বলেছে। সাম অফ 3 কনজিকিউটিভ অড নাম্বার, সাম অফ 3 কনজিকিউটিভ অড নাম্বার, অড নাম্বার মানে কি বিজোড় বলেছি,
ঠিক আছে। সাম মানে কি যোগফল, তোমরা অলরেডি জেনে গেছো, বহুবার লিখেছি। তাহলে তিনটে কনজিকিউটিভ অড নাম্বারের যোগফল হচ্ছে 87। ওকে, তাহলে বলেছে তাহলে স্মলেস্ট নাম্বারটা কত। তাহলে সবসময় মনে রাখবে। আচ্ছা তুমি আমায় কথা বলো, আমি যখন আগে 9 অঙ্কটা করেছিলাম আমি কীভাবে করেছিলাম, তিনটে বা তখন 9টা লাইন টেনেছিলাম, দিয়ে মাঝেরটা আমি অ্যাভারেজ লিখেছিলাম, যেটা মাঝের ছিল সেটাকে আমি কী লিখেছিলাম, অ্যাভারেজ, তাই তো। তাহলে এখানেও আমি কি সেমভাবে করতে পারি? উত্তর হচ্ছে হ্যাঁ করতে পারি, কিন্তু মুশকিল হচ্ছে ওখানে অ্যাভারেজ দেওয়া ছিল, এখানে অ্যাভারেজ দেওয়া নেই। ওখানে আগের অঙ্কটায় অ্যাভারেজটা দেওয়া ছিল, এখানে তো অ্যাভারেজ দেওয়া নেই, তাহলে আমি কী করে বের করবো? যোগফল তো দেওয়া আছে। তাহলে অ্যাভারেজ মানে কি? অ্যাভারেজ মানে কি? গড়। তাহলে গড় মানে কি? যোগফল বাই কতগুলো সংখ্যা। তাহলে গড় মানে কি? যোগফল বাই কতগুলো সংখ্যা, তাই তো। তাহলে গড় আমি জানি না, কিন্তু যোগফলটা আমি জানি। কত দেওয়া আছে? তিনটে সংখ্যা যোগফল কত? 87 দেওয়া আছে, 87। কতগুলো সংখ্যা দেওয়া আছে? তিনটে সংখ্যা, 3 কনজিকিউটিভ নাম্বার, 3। তাহলে দেখো 3 2 6, 3 9 27, বোঝা গেছে। তাহলে গড় আমি পেয়ে গেলাম কত? 29। তাহলে 29টা কি পেলাম আমি? গড়। তাহলে এবার আমি আগের প্যাটার্নে আসতে পারবো। তাহলে এই যে তিনটে সংখ্যা বলে দিয়েছে আমাকে, তিনটে সংখ্যা, একটা দুটো তিনটে, গড় আমি কত পেয়েছি? 29। আমাকে এটাও বলে দিয়েছে সংখ্যাগুলো কনজিকিউটিভ মানে পরপর, এটাও বলে দিয়েছে সংখ্যাগুলো বিজোড় সংখ্যা। তাহলে দেখো এটা 29, তাহলে তার পরের বিজোড়টা কত হবে? 31। তার আগের বিজোড়টা কত হবে? 27। সিম্পল হিসাব। এবার প্রশ্ন কি বলছে? হোয়াট ইজ দ্য স্মলেস্ট নাম্বার। তার স্মলেস্ট কত? 27। স্মলেস্ট কত? 27। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আগেরটার থেকে এইটাতে আমরা এলাম, শুধুমাত্র জাস্ট আমাকে এইটুকু এক্সট্রা কাজ করতে হলো, ঠিক আছে। চলো নেক্সট দেখো, বলছে 5 men can prepare 10 toys in 6 days working 6 hours a day। 5 জন লোক 10টা খেলনা তৈরি করতে পারে 6 দিনে, প্রত্যেকে 6 ঘন্টা, এক এক দিনে 6 ঘন্টা করে কাজ করে। মানে 5 জন লোক প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করলে 6 দিনে 10খানা খেলনা তৈরি হয়। দেন ইন হাউ মেনি ডেজ, তাহলে কত দিনে 12 জন লোক 16টা খেলনা তৈরি করবে। তাহলে কত দিনে 12 জন লোক 16খানা খেলনা তৈরি করবে, তারা যদি প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে, ঠিক আছে। তো এই অঙ্কটা আসার আগে আমি তোমাদের একটা ছোট্ট জিনিস আমি বলে দেবো। এর একটা ফর্মুলা আছে, এই ফর্মুলার টেক্সচারটা তোমাকে আমি বলে দিতে চাই। সেটা হচ্ছে যে ফর্মুলার নাম হচ্ছে MDH ফর্মুলা, MDH ফর্মুলা, ঠিক আছে। MDHটা কি? অ্যাকচুয়ালি ফর্মুলা দেখতে কেমন হয়? M1 D1 H1 বাই W1, ঠিক আছে, ইজ ইকুয়াল টু M2 D2 H2 বাই W2, ঠিক আছে। এইটা হচ্ছে ফর্মুলাটা, এটা হচ্ছে মেন ফর্মুলা, ঠিক আছে। এখানে আমি লিখে দিচ্ছি এমগুলো কি। এম মানে কি? ম্যান মানে লোক সংখ্যা, ঠিক আছে। ডি মানে কি? ডে মানে দিন সংখ্যা, কতদিন কাজ করেছে, ঠিক আছে। এইচ মানে আওয়ার, এখানে প্রতিদিন কতক্ষণ কাজ করছে, এটা কি? প্রতিদিন কতক্ষণ কাজ করছে, ঠিক আছে। আর ডাব্লিউ কি? কাজের পরিমাণ, কাজের পরিমাণ, কাজের পরিমাণ, হ্যাঁ এটা হচ্ছে কাজের, হ্যাঁ কাজের পরিমাণ মানে কতটা কাজ করেছে। তো এই হচ্ছে টোটাল MDH এর গল্প, ঠিক আছে। তো এই যে ফর্মুলাটা, এটা ভালো করে লিখে নাও তোমরা। এর ফর্মুলা ইমপ্লিমেন্টেশন আমরা পরের অঙ্কটায় করছি। দেখো কি বলছে, ওইটি দেখো বলছে 5 জন লোক 10 দিনে, তাহলে আমি এখানে লিখে নিই ফার্স্টে M1 D1 H1 বাই W1 সমান M2 D2 H2 বাই W2, ঠিক আছে। তাহলে কি বলছে? 5 জন লোক। তাহলে এই যে প্রথম পার্টটা কি? এই প্রথম পার্টই পেয়ে যাবো, এটা যা যা ইনফরমেশন দেওয়া আছে। তাহলে 5 জন লোক, তাহলে ম্যানের জায়গায় বসাও 5 জন লোক, ঠিক আছে, ইনটু কি বলছে? D1 মানে 6 দিন, দেখো লেখা আছে 6 দিন কাজ করেছে তারা
6 দিন ধরে কাজ করছে, তাহলে ডি এর জায়গায় কত বসবে 6। এইচ মানে কি বলেছি, প্রতিদিন কতক্ষণ করে কাজ করছে, এখানে কতক্ষণ কাজ করেছে 6 আওয়ার আ ডে, একদিনে 6 ঘন্টা কাজ করেছে। তাহলে এই এইচটা কি, প্রতিদিন কতক্ষণ কাজ করেছে, আমি লিখেছি প্রতিদিন কতক্ষণ কাজ করেছে সেটাই 6 ঘন্টা প্রতিদিন। তারপরে কি আসছে W1, তাহলে W1 কি, কাজের পরিমাণ, আমি বলছি কাজের পরিমাণ, তাহলে কাজটা কি 10টা খেলনা তৈরি করা, তাহলে কাজের পরিমাণটা কি 10টা খেলনা তৈরি করা সমান M2। M2 মানে কি বলেছে, প্রশ্ন কি বলেছে, দেন ইন হাউ মেনি ডেজ 12 জন ম্যান, তাহলে M2 মানে কি 12 জন কাজ করছে সেকেন্ড টাইম। ইন হাউ মেনি ডেজ মানে কতদিন, আমি জানি না কতদিন, তাহলে সেটা আমি ডি রেখে দিচ্ছি, ইনটু প্রিপেয়ার 60 টয় ওয়ার্কিং 8 আওয়ার আ ডে, প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে, তাহলে এইচটা কি প্রতিদিন কতক্ষণ করে কাজ করছে, তার মান কত 8 ঘন্টা। কটা খেলনা তৈরি করতে হবে 12টা, বোঝা গেছে। তাহলে হিসাব করো, 5 দিয়ে কাটো, 5 2 10, ও আচ্ছা 16টা খেলনা, সরি এটা 16টা খেলনা আছে, 16, তাহলে 5 2 10, ঠিক আছে। আচ্ছা এটা কাটো, 6 2 12, 2 8 16, 8 8 কেটে দাও, তাহলে পরে কত হলো 2 3 6, ঠিক আছে। তাহলে কি পড়ে রইল, এই দিক থেকে শুধু 3 আর এই দিক থেকে শুধু ডি, তাহলে ডি সমান দিন, মানে 3 দিনে তারা পুরো কাজটা কমপ্লিট করে ফেলতে পারবে, 3 দিনে তারা পুরো কাজটা কমপ্লিট করে ফেলতে পারবে। দেখো এইখানে যে একটা জিনিস তোমাদের আমি করলাম, হয়তো তুমি বুঝতে পেরেছো বা পারোনি জানি না, যখন সমান চিহ্নর দুদিকে কাটাকুটি হয়, সমান চিহ্নর দুদিকে, তখন উপরে উপরে নিচে নিচে, ভালো করে বোঝো। ধরো সমান চিহ্ন, এইটার যখন দুদিকে কাটাকুটি হবে, ধরো এটা সমান চিহ্ন, এদিকে এদিকে যখন কাটাকুটি করছি, এটার সাথে এটা, এটার সাথে এটা, তখন উপরে উপরে নিচে নিচে। যখন সমান চিহ্ন নেই, যখন বাই চিহ্নতে কাটাকুটি হয়, তখন উপরে নিচে, ক্লিয়ার। বাই চিহ্ন হলে উপরে নিচে, যেমন আমি এখানে কেটেছি দেখো 5 এর সাথে 10, উপর নিচে কেটেছি 5 2 10, ওকে। দেখো এখানে এই 6, আবার দেখো এই 6কে কেটেছি কার সাথে, এই 6 এর সাথে তুমি একে কাটতে পারবে, ঠিক আছে, বুঝতে পারছো ব্যাপারটা। মানে সমান চিহ্ন দুদিকে হলে পাশাপাশি, উপর নিচে হলে বাই চিহ্ন হলে উপর নিচে, ঠিক আছে। চলো পরেরটা দেখো, দ্য স্মলেস্ট নাম্বার হুইচ ইজ ডিভাইডেড বাই এইটা, লিভিং দ্য রিমাইন্ডার দিস। দ্য স্মলেস্ট নাম্বার, তোমাকে সব থেকে ক্ষুদ্রতম একটা সংখ্যা বের করতে হবে, দ্য স্মলেস্ট নাম্বার বের করতে হবে, যেটা 4 6 8 12 16 দিয়ে ভাগ যায়, আবার প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষও বের করে দেয়। তার মানে তোমাকে এমন একটা সংখ্যা বের করতে হবে যেটা 2 6 8 12 16 সব দিয়ে ভাগ যায়, মানে 2 6 8 12 16 প্রত্যেকের নামতায় তুমি এই নাম্বারটা পাবে। তাহলে এমন কোন নাম্বার আছে যেটা প্রত্যেকের নাম্বার পাওয়া যাবে, প্রত্যেকের নামতায় পাওয়া যাবে, ডেফিনেটলি সেটা হচ্ছে এদের লসাগু। কিন্তু প্রশ্ন করছে কি, শুধু লসাগু বের করলে হবে না, সেই সংখ্যাটাকে অবশ্যই 2 দিয়ে, সেই সংখ্যাটাকে সবসময় 2 রিমাইন্ডার দেবে, যে সংখ্যাটা আমাকে বের করতে হবে আনসারটা, সেই আনসার সবসময় 2 ভাগশেষ দেবে, এইগুলো দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ দেবে, বুঝতে পারছো আমার কথাটা। তাহলে দেখো ব্যাপারটা হচ্ছে, তোমাকে যে সংখ্যাটা, ধরো x, সেই সংখ্যাটা বের করলে তুমি, তাকে তুমি 4 দিয়ে ভাগ করো 2 ভাগশেষ, সেই সংখ্যাটাকে তুমি যদি 6 দিয়ে ভাগ করো সেখানেও 2 ভাগশেষ, এরকম প্রত্যেকের সঙ্গে তুমি যত দিয়ে ভাগ করো না কেন প্রত্যেকের ক্ষেত্রে 2 ভাগশেষ দেবে, তোমাকে সেই সংখ্যাটা বের করতে হবে। তাহলে আমাকে প্রথমে এমন একটা সংখ্যা বের করতে হবে যে সংখ্যাটা এগুলো সব দিয়ে ভাগ করলে মিলে যায়, এমন একটা সংখ্যা বের করতে হবে যেটাকে এই সবগুলো দিয়ে ভাগ করলে মেলে। তাহলে সেই সংখ্যাটা কি হবে, আমি এদের লসাগু নেব, 4 6 8 12 16, তাহলে এমন একটা সংখ্যা বের করতে হবে যাকে এগুলো দিয়ে ভাগ করে মিলে যায়, তার মানে কি এই প্রত্যেকটা নামতা ঘষলে ওই সংখ্যাটা পাওয়া যাবে, তাই না। তাহলে দেখো 2 দিয়ে কাটাকুটি করো, 2 2 4, 2 3 6, 2 4 8, 2 6 12, 2 8 16, আবার 2 দিয়ে যাবে, 2 1 2 3, 2 2 4, 2 3 6, 2 4 8, এবার দেখো 2 দিয়েও যেতে পারে 3 দিয়েও যেতে পারে, তাহলে আমি 2 দিয়েই করি ফার্স্টে, 1 3, 2 1 2 3, 2 2 4, আবার 3 দিয়ে করো, 1 1 1 1 2, এবার লসাগু করো, 2 3 2 6, এই 2 আর 3 কে গুণ করলাম, 3 2 6 হলো, আর 2 দিয়ে 4, 4 2 8, তাহলে 8 গণিত 6 মানে 48,
তাহলে 48 হলো সেই সংখ্যাটা যাকে সবগুলো দিয়ে ভাগ করে মিলে যায়। আমি কি বলেছিলাম, দেখো এই সংখ্যাটা প্রত্যেকের নামতায় আসে। দেখো 16 দিয়ে করলে 3 16 48, 12 দিয়ে করলে 4 12 48, 8 দিয়ে করলে 8 6 48, 6 দিয়ে 6 8 48, 4 দিয়ে করলে 4 12 48। তাহলে এই প্রত্যেকটা নামতাতে এই সংখ্যাটা থাকবে। এইটা হচ্ছে সবথেকে ছোট সংখ্যা যেটা প্রত্যেকটা নাম্বারে আছে, প্রত্যেকটা নামতায় আছে। আমাকে চেয়েছে লিস্ট নাম্বারই চেয়েছে, স্মলেস্ট নাম্বার। ঠিক আছে, তাহলে 48 হলো এমন একটা সংখ্যা যেই সংখ্যাটা প্রত্যেকটা দিয়ে ভাগ করে মেলে, কিন্তু আমাকে বলেছে এমন সংখ্যা বের করতে হবে যাকে প্রত্যেকটা দিয়ে ভাগ করে মিলবে না, 2 রিমাইন্ডার থাকবে। তাহলে 2 রিমাইন্ডার থাকবে মানে কি, মানে প্রত্যেকের যে 2 এক্সট্রা থাকবে, তাহলে সেই এক্সট্রাটা আমি এখানে যোগ করে দিই 50। তাহলে আমাকে বলছে প্রত্যেক ক্ষেত্রে 2 এক্সট্রা থাকবে, তাহলে আমি এক্সট্রাটা এখানে যোগ করে দিই না, তুই যোগ করে তাহলে কত হলো 50। তাহলে এই 50কে আমি যখন প্রত্যেকটা দিয়ে ভাগ করব, দেখো প্রত্যেক ক্ষেত্রে 2 করে রিমাইন্ডার থাকবে। তাহলে আনসার কত আসবে 50। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। লসও কখন করব সেটাও ক্লিয়ার, বোঝা গেছে ব্যাপারটা। চলো পরেরটায় যাব। দেখো বলছে এ কার ট্রাভেলস দ্য ফার্স্ট 39 কিলোমিটার ইন 45 মিনিট while the next 25 kilometer in 35 minutes. What is the average speed of the car? Average speed, acha, travels first 39 kilometer in 45 minute and next 25 kilometer in 35 minute. What is the average speed of car? Average speed মানে কি, গড় গতিবেগ কত। তাহলে গড় গতিবেগ বের করতে গেলে কি করতে হয় আমাকে, গড় গতিবেগের ফর্মুলা হচ্ছে সব সময় এটা হচ্ছে গড় গতিবেগ, গড় গতিবেগ। ঠিক আছে, এই গড় গতিবেগের ফর্মুলা কি হয়, দূরত্ব অতিক্রান্ত মোট দূরত্ব বাই মোট সময়, মোট সময়। তাহলে অতিক্রান্ত মোট দূরত্ব বাই মোট সময়। ঠিক আছে, তাহলে কি বলছে 39 কিলোমিটার গেছে 45 মিনিটে, 39 কিলোমিটার গেছে 45 মিনিটে। তাহলে অতিক্রান্ত দূরত্ব বাই অতিক্রান্ত সময়। তাহলে একটা কথা বলো, 39 কিলোমিটার গেছে 45 মিনিটে, তাহলে দূরত্ব কত 39 কিলোমিটার। ঠিক আছে, দেখো এখানে সব কি আছে, প্রত্যেকটা কিন্তু ঘন্টায় আছে, কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তাহলে আমাকে এটা তো কিলোমিটার গেল প্রথমটার ক্ষেত্রে, তাহলে এটা যদি কিলোমিটার তাহলে 45 মিনিট একে আমি কি করব, ঘন্টা করতে হবে। কারণ কি স্পিড সবসময় কি চেয়েছে, ঘন্টায় চেয়েছে, তাহলে ঘন্টা করতে হবে। তাহলে ঘন্টা মানে কি 45 বাই 60, তাহলে 3 15 45, 15 4 60 মানে 3 4 ঘন্টা। ওকে, তাহলে এটা হলো ফার্স্ট ফেজটা। সেকেন্ডটা কি পাবো আমি, 25 কিলোমিটার গেছে, 25 কিলোমিটার গেছে কত সময় 35 মিনিটে। তাহলে 35 মিনিট মানে কি 35 বাই 60। ঠিক আছে, তো তাহলে কত হবে 5 7 35, 5 12 60 মানে 7 12 ঘন্টা। তাহলে আমি কি বলেছি, অতিক্রান্ত দূরত্ব বাই অতিক্রান্ত সময়। তাহলে গড় গতিবেগ কত হবে, আমি যদি গড় গতি, আমি পরের পেজে চলে যাচ্ছি, হ্যাঁ জায়গা আছে এখানে, হয়ে যাবে আশা করি। তাহলে অতিক্রান্ত মোট দূরত্ব কত হবে 39 আর 25, তাহলে মোট দূরত্ব কত হবে 39 প্লাস 25, আর মোট সময় কত হবে 3 4 প্লাস কত হবে 7 12। তাহলে ক্যালকুলেশন করো কত হচ্ছে, 9 আর 5 14, 4 হাতে রইল 1, 3 আর 3 6, 12 হবে লসাগু, 3 4 12 মানে 4 3 12 প্লাস 7, তাহলে কত হবে 64 গণিত 12 বাই 9 আর 2 11 1 হাতে রইল 1, 3 31। ঠিক আছে, এটা কোথাও ভুল করলাম আমি, ও এটা 19 করে দিয়েছি, দুঃখিত 7 হবে। আমি 12 সাথে 19 ক্যালকুলেশন করছি মনে মনে, দিয়ে এখানে আমি ডিরেক্ট 19 লিখে দিয়েছি। কি অবস্থা, আচ্ছা কত হচ্ছে 9 আর 5 14, 4 হাতে রইল 1, 3 3 6 64, আর এলসিএম কত হবে 4 12 12, তাহলে 4 3 12, তাই তো 3 3 9 প্লাস 12 7, তাহলে কত হবে 64 বাই
9 এর সাথে কত 16/12, তাই না? তাহলে কত আসছে 64 × 12/16, ঠিক আছে? তাহলে কত হবে 4 4 এ 16, 4 3 এ 12, আচ্ছা 4 1 কে 4, 4 6 24, তাহলে 3 16 48 কিলোমিটার প্রতি আওয়ার আছে অপশানে, 48 কিলোমিটার প্রতি আওয়ার। তাহলে এখানে যে জিনিসটা আমাদের জানার কিছুই না, সিম্পল অঙ্কটা খুবই, মানে এই ফর্মটা আমাকে জানতে হবে মেনলি। আমি এই জায়গাটা একটুখানি তোমাদের হাইলাইট করে দিই, জায়গাটা কোন কালি এইটাই বলে দিই। এই যে গড় গতিবেগ মানে কি অতিক্রান্ত দূরত্ব বাই মোট দূরত্ব বাই মোট সময়, জায়গাটা গড় গতিবেগ মানে মোট দূরত্ব বাই মোট সময়, ঠিক আছে? তাহলে তারপরে কি করেছি আমরা জাস্ট কিলোমিটার আর জাস্ট মিনিটটাকে ঘন্টা করে নিই, যেটা আমাদের করতে হবে। কারণ কি লজিকটা কি বলেছি, প্রত্যেকটা ঘন্টায় আছে। ক্লিয়ার? তাহলে দেখো এখানে তাই করলাম, এখানেও এটাও সেকেন্ড ফেজে 7/12 করেছি। তাহলে এবার অতিক্রান্ত দূরত্ব, টোটাল দূরত্ব, টোটাল সময়, এটা কি দূরত্ব, এটা কি সময়। তাহলে মোট দূরত্ব মানে দুটোকে যোগ করেছি আর মোট সময় যোগ করছে, জাস্ট বাকিটা ক্যালকুলেশন দিয়ে এটা হলো আনসার। আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, ইজি। চলো পরেরটা দেখো, প্রশ্ন দেখো, বলছে কি রাধার স্যালারি ইজ 20% লেস দ্যান সালমার স্যালারি। তাহলে রাধার স্যালারিটা সালমার স্যালারির থেকে 20% কম। দেন সালমার স্যালারি ইজ মোর দ্যান রাধার স্যালারি বাই, তাহলে সালমার স্যালারিটা রাধার স্যালারি থেকে কত বেশি। বলছে রাধা আর সালমা দুটো ক্যারেক্টার এখানে, রাধা আর সালমা। রাধার স্যালারি ইজ 20% লেস দ্যান সালমার স্যালারি। তাহলে রাধার স্যালারিটা সালমার থেকে 25% কম। রাধার স্যালারি ইজ 20% লেস দ্যান সালমা, তাহলে সালমার রেসপেক্টে রাধা কম, তাহলে সালমা ধরে নাও 100। তাহলে রাধার স্যালারি ইজ 20% লেস দ্যান সালমা, তাহলে রাধা কত হবে 80। রাধা ইজ 20% লেস দ্যান সালমা, তাহলে সালমা যত তার থেকে 20% কম রাধা, তাহলে সালমা যদি 100 তাহলে রাধা কত 80, সোজাসুজি হিসাব। প্রশ্ন কি বলছে, দেন সালমার স্যালারি ইজ মোর দ্যান রাধার স্যালারি বাই, তাহলে সালমার স্যালারিটা রাধার থেকে কত বেশি। সালমার স্যালারিটা কত বেশি, এখানে 20, পার্থক্য তো 20, তাহলে সালমার স্যালারিটা রাধার থেকে কত বেশি, তাহলে কার রেসপেক্টে, রাধার রেসপেক্টে, যার রেসপেক্টে সেটা নিচে, তাহলে কত বেশি 20 বেশি, কার রেসপেক্টে 80 রেসপেক্টে ইন্টু 100, 4 মানে 25, তাহলে আনসার কত হবে 25%। একদম ইজি অঙ্ক, আশা করি বোঝা গেছে। তাহলে যার রেসপেক্টে সেটা নিচে, ব্যাস এইটুকুই জানতে হবে, যার রেসপেক্টে সেটা নিচে এই জায়গাটা, আর এখানটা কি করে পুট করব। ক্লিয়ার? ভালো করে 2-3 বার রিমাইন্ড করে দেখে নাও, একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্নে যাব। দেখো কি বলছে, এই অঙ্কটা একটুখানি গন্ডগোল আছে, ঠিক আছে? আমি যখন অঙ্কটা দেখছিলাম তোমাদের, এই সিম্বলে কোনো একটা গন্ডগোল আছে, অথবা এই যে তোমার লেখা আছে এই লেখাতে কোনো একটা গন্ডগোল আছে, ঠিক আছে? তো আমি তোমাদের অঙ্কটা যেভাবে বলা আছে আমি তোমাদের সেভাবে করে দেখাচ্ছি। এখানে বদমাস রুলটা একটা অ্যাপ্লিকেশন আছে, বলছে দেখো এক্স স্ট্যান্ড ফর মাল্টিপ্লিকেশন, এইটা ডিভিশন, মানে প্রত্যেকটা যেটা যা ইমপ্লাই করে সেটা দিয়েই বলা আছে। তাহলে আমাকে সংখ্যাটা দেওয়া আছে 20 - 8 × 4 ডিভাইডেড বাই 3 + 2। তাহলে এখানে আমাকে যোগ বিয়োগ গুণ ভাগ 3টেই রয়েছে, যোগ বিয়োগ গুণ ভাগ 4টেই রয়েছে। তো আমাকে কী করতে হবে, কিচ্ছু করার দরকার নেই, শুধুমাত্র আমাকে অ্যাপ্লাই করতে হবে ফর্মুলাটা, মানে বদমাসটা, কি এর নাম, বদমাস। তাহলে বদমাস হলে ফার্স্ট কার কাজ হবে, ভাগের কাজ, কারণ ডিভিশন রয়েছে। আমি কি বলছি এইভাবে কাজগুলো হয়, তাহলে ফার্স্টকে ডিভিশন ভাগের কাজ। তাহলে আমি যদি ভাগের কাজটাকে বলি তাহলে কেমন হবে, দেখো 20 - 8 × 4 ভাগের কাজ বসাও, ডিভাইডেড বাই 3 মানে 4-এর 3 লিখে দাও, +2, তাই তো? তাহলে ভাগটাকে আমি জাস্ট বসিয়ে দিলাম, আমার তো ভাগ করার কিছু নেই, আমি তো করতে পারবো না এটাকে ভাগ, জাস্ট এভাবে লিখে দিলাম। তাহলে দেখো কত হবে 20 - গুণ করো 8 × 4 = 32/3 +2, ঠিক আছে? তাহলে এরপর তোমায় কি করতে হবে, দেখো সোজাসুজি হিসাব, এটা কি আছে মাইনাস, এই দুটো প্লাস, তাহলে এই দুটোকে যোগ করো, এই প্লাসগুলো যোগ হবে, তাহলে 20 আর 2 = 22 -32/3। তা তুমি যদি ক্যালকুলেশনটা করো এটা হবে আনসার। এবার এই আনসারের সঙ্গে এটা একটাও মিলবে না, কারণ হচ্ছে এই অঙ্কটা একটু
এই জায়গাটায় ভুল আছে, এই জায়গাটায় বা এখানে কোনো একটা জায়গায় গন্ডগোল আছে, তার জন্য মিলবে না। কিন্তু এই হচ্ছে পদ্ধতি। তাহলে বদমাসে আমি কি বলেছি, বদমাস তোমাকে অ্যাপ্লাই করতে হবে এই দিক থেকে শুরু করতে হবে। বি ফর ব্র্যাকেট, ও ফর অফ, ডি ফর ভাগ মানে ডিভিশন, এম ফর মাল্টিপ্লিকেশন, এ ফর অ্যাডিশন, এস ফর সাবস্ট্রাকশন। ঠিক আছে, এভাবে অ্যাপ্লাই করতে হয়। আমরা সেখানে ফার্স্ট করেছি ভাগের কাজ, তারপরে গুণের কাজ করেছি, তারপর যোগ আর বিয়োগ করেছি। আশা করি দেখতে পাচ্ছ পুরো ব্যাপারটা। ঠিক আছে, তাহলে এটা অঙ্কটা একটু ভুলভাল আছে বলে সলিউশন এলো না। ওকে, নেক্সট দেখো এখানে বলেছে হোয়াট শুড কাম নেক্সট ইন দ্য ফলোয়িং নাম্বার সিরিজ। এর একটা নাম্বার সিরিজ দেওয়া আছে, কিন্তু তোমরা যেমন নাম্বার সিরিজ দেখেছো কিছু একটা বসালো কমা দিয়ে আবার কিছু একটা আবার কিছু একটা এরকম, এটা কিন্তু সেই ধরনের নাম্বার সিরিজ না, এটা একটু অন্য ধরনের নাম্বার সিরিজ। তো তোমাদের এটা এখানে বলেছে এই নাম্বার সিরিজটা কেমন হবে, কি বলছে হোয়াট শুড বি কাম নেক্সট ইন দ্য ফলোয়িং নাম্বার সিরিজ। ঠিক আছে, দেখা যাক নাম্বার সিরিজটা কীভাবে আছে। দেখো প্রথমে আছে 9, তারপরে কত, প্রথমে 9 আর 8, তারপরে 9 8 7, তারপরে 9 8 7 6, 9 8 7 6 5, 9 8 7 6 5 4, তাহলে 9 8 7 6 5 হওয়ার কত উচিত ছিল 4, তারপরে কত 3, তারপরে 2 না 4 অবধি, 4 3 অবধি হওয়া উচিত ছিল, তাই তো 4 3 অবধি হওয়া উচিত ছিল। কিন্তু নেক্সট বলেছে মানে আমাকে এক্স্যাক্টলি এই জায়গাটা জানতে চেয়েছে, নেক্সট বলেছে মানে আমাকে এক্স্যাক্টলি এই পজিশনটা জানতে চেয়েছিল। তাহলে এই পজিশনে কি হওয়া উচিত ছিল 4, আছে অপশনে 4 নেই, তাহলে আনসার কত হবে নান অফ দ্য অ্যাবভ। আনসার কত হবে নান অফ দ্য অ্যাবভ। 3 যেন করে ফেলো না কোনোভাবে, বুঝে গেছে জায়গাটা আমি কোনটা বলতে চাইছি। ঠিক আছে, তাহলে এই নাম্বার সেটা স্পেশাল টাইপ কিন্তু, হ্যাঁ এটা কিন্তু মনে রাখবে এই সিরিজটা, এটা কিন্তু তোমাদের বিহারের একটা স্পেশাল ফেভারিট আমি যেটা দেখছিলাম। ঠিক আছে, এই সিরিজটা। ওকে চলো, তাহলে তোমাদের ক্লাস এই পর্যন্তই আজকের, মানে এই যে 12টা প্রশ্ন সলভ হয়ে গেল আজকে। ঠিক আছে, এরপর আমরা অন্য একটা সিরিজ নিয়ে আসবো, অন্য একটা সিরিজ মানে অন্য একটা ইয়ারের চ্যাপ্টার নিয়ে আসবো। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার নিয়ে আসবো। ততদিন পর্যন্ত তোমরা ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ সকলকে ওয়াচ করার জন্য। ওকে।